প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাকরণিক শব্দ শ্রেণীর চূড়ান্ত পর্ব। এখানে আমরা ব্যাকরণের যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আমরা ব্যাকরণের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের আগামী পর্বগুলোতে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। গত পর্বে আমি একটা ছোট্ট প্রশ্ন বলছিলাম যে কি এমন যা সকলের থাকা উচিত কিন্তু কেউ পেতে চায় না। কি এমন যা সকলের থাকা উচিত কিন্তু কেউ পেতে চায় না। কমেন্ট বক্সে আপনাদের উত্তরগুলো দেখলাম, আপনারা সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করছেন, দেখে ভালো লাগছে। যাই হোক, আজকের পর্বের শেষ অংশে এই উত্তরটা আমি বলে দিয়ে যাব ইনশাল্লাহ, এবং নতুন একটা প্রশ্ন দিয়ে যাব। আমরা আজকের পর্বটা খেয়াল করি। আমাদের আজকের পর্ব হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বে আমরা ব্যাকরণের শব্দ শ্রেণীর যে 10টা ভাগ, 10 রকমের প্রশ্ন হতে পারে, এই 10টা বিষয় নিয়েই আলোচনা করব। 10টা বিষয় সম্পর্কে আমি একটু বলে রাখি, আপনারা খুব সুন্দর করে শুনবেন। 10টা বিষয় আমি এমনভাবে বলে যাচ্ছি যেগুলোর সাথে সাদৃশ্য আছে এবং বৈসাদৃশ্য আছে। জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, মনে রাখবেন। আমরা এই 10টা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। বিষয়গুলো হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ শব্দ, অনুসর্গ, ক্রিয়া, মিশ্র ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া। এই 10টা বিষয় নিয়ে আলোচনা করব, এবং আপনারা যদি জানতে আগ্রহী থাকেন কমেন্ট বক্সে অবশ্যই এই 10টা বিষয় সংবলিত আমার যে শীটটা আছে ইনশাল্লাহ দিয়ে দিব। আপনারা আশা করি সহজেই শিখতে পারবেন। বিশেষ্য এবং সর্বনাম দুটোর সাথে অনেক মিল আছে। বিশেষ্য যা বলা হচ্ছে নাম বোঝায় সেটা হচ্ছে বিশেষ্য, আর সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করা হয় এসব শব্দই হচ্ছে সর্বনাম। যারা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু ইত্যাদির নাম বোঝায়, এটা হচ্ছে বিশেষ্য। আর নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম। এখন বিশেষ্য এবং সর্বনাম উভয় মিল হচ্ছে উভয় পদ নির্ণয় করার জন্যই আমাদের প্রশ্ন করতে হয় কে, কি, কাকে, কারা। 4টা প্রশ্ন, কে, কি, কাকে, কারা। এই 4টা প্রশ্ন করলে যদি কোনো নামপদ উত্তরে পাই সেটা হচ্ছে বিশেষ্য, আর যদি কোনো নামপদের পরিবর্তে অন্য কিছু পাই সেটা হচ্ছে সর্বনাম। আমরা বোর্ডে খেয়াল করে দেখতে পাই রানা ভালো ছেলে। আমরা যদি প্রশ্ন করি কে, কে ভালো ছেলে? রানা ভালো ছেলে। আমরা যদি এখানে প্রশ্ন করি কে, তাহলে উত্তর আসবে রানা। আচ্ছা, রানা ভালো কি? যদি প্রশ্ন করি ভালো কি, তাহলে আমাদের উত্তর আসবে ছেলে। আচ্ছা, তাহলে কে দিয়ে প্রশ্ন করে রানা পাইছি। আমরা জানি রানা এটা একটা নাম, কোনো ব্যক্তির নাম। আর যারা কোনো ব্যক্তির নাম বোঝাবে, যখন কে, কি, কাকে, কারা এই 4টা জিনিস দিয়ে প্রশ্ন করে কারো নাম পাবো, তখন সেটা হচ্ছে বিশেষ্য। রানা ভালো কি ছেলে, কি ছেলে, ছেলে এটাও একটা নাম। আর যেহেতু এটা নাম, তাহলে এটাও বলবো আমরা বিশেষ্য। এটা কোনো কিছু নামের বদলে বসে নাই। আমি এখানে যদি দেখি দ্বিতীয় সেন্টেন্সটাতে, অর্থাৎ সে ফুটবল খেলে, কে, সে, সে কারো নাম হতে পারে না। এটা খুব সহজ একটা বিষয় যে সে এই শব্দটা কারো নাম হতে পারে না। আমরা কারো নাম সে বলে ডাকি না, যেহেতু সে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম না। অথচ কে, কি, কাকে, কারা দিয়ে প্রশ্ন করলে এটা উত্তর পাইছি, সুতরাং এটা হচ্ছে সর্বনাম। আচ্ছা, কি খেলে? ফুটবল খেলে। কি ফুটবল, কি ফুটবল। কি দিয়ে প্রশ্ন করে ফুটবল শব্দটা আমরা উত্তরে পাইছি। যেহেতু কি দিয়ে প্রশ্ন করে ফুটবলটা উত্তরে আসছে, সুতরাং কি একটা বস্তুর নাম, ফুটবল একটা বস্তুর নাম। যেহেতু ফুটবল একটা বস্তুর নাম, তাই এটা বলবো আমরা বিশেষ্য। আর যদি এটা নামের বদলে, যেমন আমি যদি বলি আমাকে ওইটা দাও তো, এই যে ওইটা বললাম, ওইটা কোনো বস্তুর নামের বদলে ব্যবহার করলাম। আর যখন কোনো নামের বদলে কোনো শব্দ ব্যবহার করা হবে সেটা হচ্ছে সর্বনাম। এক কথায় আমরা এভাবে বলতে পারি, নামের বদলে বসে যে নাম তার নাম সর্বনাম। এগিয়ে চলেছে মিছিল, কি চলেছে এগিয়ে, কি এগিয়ে চলেছে কি। যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরে আসে মিছিল, কি মিছিল, কি মিছিল। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে উত্তর করছি, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি মিছিল। আর যেহেতু উত্তরে আমরা মিছিল পাইছি, মিছিল এখানে একটা
বিশেষ্য পদ, কারণ মিছিল কোন ঘটনার নাম। আমরা, কারা, আমরা। এই যে আমরা 5টা প্রশ্ন বলছিলাম যে কে, কি, কাকে, কারা, কারা, আমরা। যেহেতু আমরা কারো নাম না, আমরা অনেক ব্যক্তির বদলে সমষ্টিগতভাবে বলা হচ্ছে আমরা। আর অনেকের নামের বদলে একবার যেহেতু আমরা শব্দ ব্যবহার করা হয়েছে, নামের বদলে যে নামটা বসছে এটা হচ্ছে সর্বনাম। এখানে মিছিল দিয়ে চতুর্থ সেন্টেন্সটা লেখার পিছনে আমার একটা কারণ আছে। এখানে মিছিল এই শব্দটা হচ্ছে বিশেষ্য, কিন্তু আমরা কোথায় যাব? আমরা মিছিলে যাব, এটা বিশেষ্য নয়, এটা বিশেষ্য নয়। কারণ এখানে কোথায় দিয়ে প্রশ্ন হয়েছে, কে, কি, কাকে, কারা, এই 4টা বিষয় দিয়ে প্রশ্ন হয় নাই। এই 4টার বাইরে প্রশ্ন করে আমরা সেম জিনিসটা পাইছি, মিছিল জিনিসটা পাইছি। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যখন শুধু মিছিল পাইছিলাম তখন আমরা প্রশ্ন পেয়েছিলাম কি, মিছিল। আর যখন মিছিলের কথাটা আসছে তখন কিন্তু কি, মিছিলে প্রশ্নটা সাজে না। প্রশ্নটা সাজাতে গেলে আমরা কোথায় যাব, আমরা কি যাব না, আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব, আমরা মিছিলে যাব। আর কোথায় গিয়ে প্রশ্নের যে উত্তর পাই সেটা ক্রিয়া বিশেষণ, আমরা পরবর্তী আলোচনায় এটা করব। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি, যে কোনো বিশেষ্যর সাথে যখন বিভক্তি, যেমন মিছিল শব্দের সাথে একটা এ বিভক্তি যোগ হয়েছে, যে কোনো বিশেষ্যের সাথে যখন বিভক্তি যোগ হয়ে যায় তখন সেটা বিশেষ্য বলে গণ্য হবে না ওর নিচে দাগ থাকলে, অর্থাৎ সেটা অধিকাংশ ক্ষেত্রে ক্রিয়া বিশেষণ হয়ে যাবে। এজন্য মিছিল শব্দের সাথে যখন এ যোগ হয়েছে, বিভক্তি যোগ হয়েছে, এটা আর বিশেষ্য থাকবে না। যখন কোন বিশেষ্য শেষে বিভক্তি যোগ হবে তখন অধিকাংশ ক্ষেত্রে ওখানে কোথায়, কখন, কিভাবে এই ধরনের প্রশ্ন করে উত্তরটা পাওয়া যায়। এজন্য সেটা আর বিশেষ্য থাকে না, ক্রিয়া বিশেষণ হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে শিখলাম যে যখন কে, কি, কাকে, কারা, কে, কি, কাকে, কারা, এই 4টা প্রশ্ন করে কোনো উত্তর পাবো, তখন 2টা পদ হতে পারে, একটা বিশেষ্য হতে পারে আর একটা সর্বনাম হতে পারে। এর বাইরে অন্য কোনো পদ হবে না। এই 2টা পদের ভিতরে যেগুলো আমরা জানবো, যেগুলো নাম, পিওর নাম, সেগুলো হচ্ছে বিশেষ্য। আর নামের বদলে যে শব্দটা ব্যবহার করা হয়েছে ওইটাই হচ্ছে সর্বনাম। বিশেষণ 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে বিশেষণ আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই 2টা বিশেষণ বের করার সময় আমাদের শিক্ষার্থীরা যে সমস্যাগুলো বোধ করে, এ সকল সমস্যা সমাধানের জন্যই আজকের আমাদের এই আয়োজন, আজকের আমাদের ছোট্ট ভিডিওটা। যখন আগে আমরা বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ দুটো জিনিসের সংজ্ঞা বুঝবো। বিশেষণ, যা দ্বারা কোনো বিশেষের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রকাশ করা হয় তা হচ্ছে বিশেষণ। যা দ্বারা কোনো বিশেষ্য মানে আমরা আগের দিন বলছিলাম নামকরণ, অর্থাৎ যা দ্বারা কোনো নামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রকাশ করা হয় তা হচ্ছে বিশেষণ। আর যা দ্বারা কোনো ক্রিয়া দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রকাশ করা হয় তা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখন আমরা যদি দিকে তাকাই, বিশেষণ নির্ণয় করতে গেলে প্রশ্নটা করব নামের কাছে। আর নামের কাছে আমরা প্রশ্ন করব কেমন বা কত দিয়ে, কেমন অথবা কত দিয়ে, কেমন অথবা কত দিয়ে। রানা ভালো ছেলে, রানা ভালো ছেলে, তার 2টি বল আছে, তার 2টি, কয়টি, কত, 2, কত, 2। এই 2 সংখ্যাটা এখানে বিশেষণ। আবার রানা কেমন ছেলে, ভালো ছেলে, ভালো এই শব্দটাও এখানে বিশেষণ। কারণ ছেলে, কি ছেলে, আমরা আমাদের আগের দিনের পর্বে বলছিলাম যে কি দিয়ে প্রশ্ন করে যদি কোনো কিছুর নাম পাই সেটা হচ্ছে বিশেষ্য। আর ছেলে যেহেতু কি দিয়ে প্রশ্ন করতে পারছি, রানা ভালো কি ছেলে, তো ভালো ছেলে, এই ছেলে শব্দটা বিশেষ্য। আর এই ছেলের কাছে প্রশ্ন করছি, নামের কাছে কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাচ্ছি ভালো, কেমন ছেলে, ভালো ছেলে। তো কোনো নামের কাছে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে বিশেষণ। আর কোন নামের কাছে কত দিয়ে প্রশ্ন করলে, কতটি বল, 2টা বল, কতটি বল, 2টা বল, অর্থাৎ যেহেতু নামের কাছে কত দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি এটাও বিশেষণ। এর পরের বাক্যটা আমরা দেখি, সে ধীরে চলে, সে ধীরে চলে, সে কিভাবে চলে, কিভাবে চলে, ধীরে চলে, কিভাবে চলে, ধীরে চলে। চলা একটা কাজ, আর কাজের কাছে কিভাবে দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাইছি, আমরা জানি চলা কাজ, কাজের কাছে কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাইছি ধীরে, এই ধীরেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এই ধীরেটা হচ্ছে
ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আর কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি, এটা হচ্ছে শুধু বিশেষণ। কত দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি, এটা হচ্ছে শুধু বিশেষণ। তার মানে কোন নামের কাছে, ছেলে নাম, বল নাম, কোন নামের কাছে কেমন বা কত দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা বের করতে পারবো, যে উত্তরটা আমরা পাবো, সেটা হচ্ছে বিশেষণ। আর কোন কাজের কাছে কিভাবে, কখন, কোথায়, কেমন, এই চারটা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবার আমরা যদি এখানে দেখি কিভাবে চলে, ধীরে চলে, কিভাবে নামলো, ধীরে নামলো, এগিয়ে চলেছে মিছিল, এই মিছিল শব্দটা, আর আমরা মিছিলে যাব, এই মিছিল শব্দটা, দুইটা মিছিল শব্দের ভিতরে পার্থক্য আছে। এখানে যখন এটা মিছিল বলছি, এগিয়ে চলেছে কি, আর কি দিয়ে প্রশ্ন করে আমরা বিশেষ্য পাইছি। আবার এখানে আমরা মিছিলে যাব মানে কোথায় যাব, কোথায় যাব। আমি যে কথা একটু আগে বললাম, যে কোনো কাজের কাছে যাব, যাওয়া একটা কাজ, কোনো কাজের কাছে কখন, কোথায়, কিভাবে, কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, কখন, কোথায়, কিভাবে, কেমন দিয়ে, একটা জিনিস খেয়াল করি আমরা, কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা দেখতে পাই যেটা বিশেষণ। হ্যাঁ, নামের কাছে কেমন দিয়ে প্রশ্ন করলে সেটা বিশেষণ, আর যদি কোনো কাজের কাছে কেমন দিয়ে প্রশ্ন করি সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। সে কেমন ভাবে চলে, কেমন ভাবে চলে, সে ধীরে চলে, কিভাবে না বলে অনেক সময় কেমন ভাবে করতে পারি, এটাও হবে। তো কেমন দিয়ে প্রশ্ন করে যদি আমরা ক্রিয়ার কাছে প্রশ্ন করে উত্তর পাই, সেই উত্তরটাই হবে ক্রিয়া বিশেষণ। আর যদি নামের কাছে প্রশ্ন করে উত্তর পাই, সেটা হবে শুধু বিশেষণ। এক কথায়, যদি কোনো নামের কাছে প্রশ্ন করলে আমরা উত্তরটা পাই, নামের কাছে কেমন বা কত দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটা পাই, সেটা হচ্ছে বিশেষণ। এবং কোন ক্রিয়ার কাছে কখন, কোথায়, কিভাবে, কেন, এই চারটা প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর এই যে পার্থক্যটা, এখানে আমরা কোথায় দিয়ে প্রশ্ন যে উত্তরটা পাইছি, আমরা মিছিলে যাব, কোথায় যাব, মিছিলে যাব, মিছিলটা এই জন্য এটা একটা ক্রিয়া বিশেষণ। আগের দিনের উদাহরণ আমি এটা বলছিলাম, এটা বিশেষ্য নয়, এটা আসলে বিশেষ্য নয়, এটা ক্রিয়া বিশেষণ। আর তারপর আমি বলি, অধিকাংশ ক্ষেত্রে কোন বিশেষ্য অর্থাৎ কোন নামপদের সাথে যখন বিভক্তি যোগ হয়, কোন নামপদের শেষে যখন বিভক্তি যোগ হয়, তখন সেটা বিশেষ্য থাকে না, ক্রিয়া বিশেষণ হয়ে যায়। আর সহজে আমরা মনে রাখবো যে যে কোনো ক্রিয়ার কাছে কখন, কোথায়, কিভাবে, কেন, এই চারটা প্রশ্ন যদি উত্তর পাই, কখন, কোথায়, কিভাবে, কেন, এই চারটা প্রশ্ন করে আমরা যদি উত্তর পাই, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এক কথায়, ক্রিয়ার কাছে প্রশ্ন কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ, আর নামের কাছে কেমন বা কত দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে বিশেষণ। অব্যয় অংশে তিন প্রকার অব্যয় নিয়ে আলোচনা হবে। সাধারণত আমাদের পরীক্ষাগুলোতে এই তিন ধরনের অব্যয়ই আসে, সেটা হচ্ছে যোজক, অনুসর্গ আর আবেগ শব্দ। আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে যোজক। যোজক ইংরেজিতে আমরা বুঝি কনজাংশন, বাংলায় এক কথায় আমরা যদি বলি, যোজক হচ্ছে যুক্তকারী শব্দ। যোজক হচ্ছে যুক্তকারী শব্দ, যা বাক্যের দুইটা অংশকে যুক্ত করে দেয়। এটা হতে পারে দুইটা আলাদা আলাদা বাক্যাংশকে যুক্ত করতে পারে, হতে পারে বাক্যের দুইটা বিশেষ্য পদকে যুক্ত করতে পারে, হতে পারে বাক্যের দুইটা ক্রিয়াপদকে যুক্ত করতে পারে। আমরা বোর্ডের দিকে যদি তাকাই, রানা ও রাফি ভালো বন্ধু, রানা ও রাফি ভালো বন্ধু। এখন রানা ও রাফি, এখানে রানা ও রাফির ভিতরে সম্পর্ক তৈরি করে দিছে হচ্ছে ও। এখন আমরা যদি বলি যে আমি যখন বাড়ি যাব সে তখন আসবে, আমি যখন বাড়ি যাব, যখন, এই শব্দটা হচ্ছে আমাদের যোজক, কারণ এটা পরের অংশের সাথে সম্পর্ক তৈরি করছে। তবে যোজকের ভিতরে আর একটা সাপেক্ষ পদ আছে, যেমন আমি যখন বাড়ি যাব, আমি যখন বাড়ি যাব সে তখন আসবে। এখানে যখন, তখন, অর্থাৎ বাক্যের দুইটা অংশেই যখন দুইটা যোজক ব্যবহৃত হবে এবং জোড়া ধরা শব্দ ব্যবহার হবে। জোড়া ধরা শব্দ, জোড়া ধরা শব্দ কেমন? যখন, তখন, যেখানে, সেখানে, যেভাবে, সেভাবে, যে, সে, যিনি, তিনি, যারা, তারা, এই সকল পদকে বলা হয় সাপেক্ষ পদ। সাপেক্ষ পদ, এই সাপেক্ষ পদ আবার দুই প্রকার। সাপেক্ষ পদ আবার দুই রকমের। একটা হচ্ছে সাপেক্ষ অব্যয়, যেটা আমরা এখানে দেখতেছি, যখন, তখন যোজকের কাজ করতেছে সাপেক্ষ
অব্যয়। আর একটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, যেটা ব্যক্তিকে বোঝানো হয়, অর্থাৎ যে, সে, যিনি, তিনি, যারা, তারা। আমরা জানি নামের পরিবর্তে বসে যে নাম, তার নাম সর্বনাম। সর্বনাম পদগুলো যখন জোড়ায় ধরা থাকে, সর্বনাম পদগুলো যখন জোড়া ধরা থাকে, যেমন যে, সে, একই বাক্যের ভিতরে। যিনি কীর্তিমান, তার মৃত্যু নাই। যিনি, তিনি, যার, তার, যে, সে, যারা, তারা। যারা সেখানে যাবে তারা জয়লাভ করতে পারবে। তাহলে যারা, তারা, যারা পরিশ্রম করবে তারা সফলতা অর্জন করবে। যারা, তারা, যিনি, তিনি, যে, সে, এই যে শব্দগুলো, এই জোড়া ধরা শব্দগুলোকে, এগুলো মূলত বলা হয় সাপেক্ষ পদ। সাপেক্ষ পদ দুই রকমের। যখন সেটা আমাদের কোনো বাক্যের যুক্তকারী শব্দ হিসেবে ব্যবহৃত হবে তখন সেটাকে বলা হবে অব্যয়। আর যখন কোনো বাক্যে কোনো সর্বনাম পদকে এরকম জোড়ায় জোড়ায় বলা হবে তখন সেটা হয়ে যাবে সাপেক্ষ সর্বনাম। আচ্ছা, আমাদের অব্যয়ের যে আলোচনার বিষয় ছিল সে তার ভিতরে আছে যোজক। যোজক বলতে যে আমরা বলে ফেলছি সাপেক্ষ পদ। সাপেক্ষ যোজক হতে পারে, সাপেক্ষ অব্যয় হয় তখনই যখন কোনো যোজক সাপেক্ষ আকারে অর্থাৎ জোড়া ধরা কাজ করবে। জোড়া ধরা, দুইটা শব্দ মিলে একই রকম শুনতে, দুইটা শব্দ একটা আর একটাকে শর্ত জুড়ে দেবে। এটাই হচ্ছে, যেমন যখন বাড়ি যাব তখন আসবে, যখন তখন, এটা হচ্ছে সাপেক্ষ পদ। আমরা যোজকের আর একটা অংশ জানলাম যে যোজকের ভিতরে একটা পদ আছে সাপেক্ষ পদ। সাপেক্ষ পদের ভিতরে আরও একটা পদ আছে, সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ যোজক হতে পারে, সাপেক্ষ সর্বনামও হতে পারে। এইবারে আমরা খেয়াল করি আসলে যোজক কি জিনিস। যোজক আমি যেটা বললাম যে বাক্যের দুইটা অংশকে যুক্ত করবে। আমি, রানা ও রাফি ভালো বন্ধু। রানা ও রাফি ভালো বন্ধু। আমি ও তুমি সেখানে যাব। রিতা এবং মিতা ভালো ফুটবল খেলে। তো যখন আমাদের দুইটা অংশকে, দুইটা শব্দকে একটা শব্দ দ্বারা যুক্ত করা হবে, এই যুক্তকারী শব্দটাই হচ্ছে যোজক। এরপরের অংশ আমরা বলবো অনুসর্গ। অনুসর্গ শব্দটা আমরা যদি একটু সহজ করে চিন্তা করি তাহলে প্রিপজিশনের যে অর্থগুলো আছে, ইংরেজিতে প্রিপজিশন যে অর্থগুলো ব্যবহৃত হয়, প্রিপজিশনের যে বাংলা অর্থগুলো, এই অর্থগুলোই হচ্ছে অনুসর্গ। অনুসর্গের ক্ষেত্রে আরেকটা আমি বলি, অনুসর্গ ব্যবহৃত হয় শব্দের পরে আর প্রিপজিশন ব্যবহৃত হয় শব্দের আগে। অর্থাৎ ইংরেজিতে আমরা অনেক সময় বলি যে আমরা বাংলাদেশে বাস করি, কথাটা বললে উই লিভ ইন বাংলাদেশ। এই ইন বলতে আসলে ভিতরে বোঝায়, বাংলাদেশে মানে বাংলাদেশের ভিতরে বাস করি, বাংলাদেশের ভিতরে। তো যখন আমরা এটা ইংরেজিতে বলবো লিভ, বাস করি, ইন বাংলাদেশ, কিন্তু বাংলায় যখন বলবো বাংলাদেশের ভিতরে, ভিতরে শব্দটা চলে যাচ্ছে নামের পরে আর ইন শব্দটা আসছিল নামের আগে। অর্থাৎ প্রিপজিশন বসে নামের আগে কিন্তু অনুসর্গ বসে নামের পরে, কিন্তু মূল দুইটা জিনিস একই। এটা আমরা একটু খেয়াল করি। পাশে থাকা যে স্ক্রিনে এখন একটা ছবি ভেসে উঠলো, এই ছবিটাতে আমরা খেয়াল করি এখানে ইংরেজি এবং তার অর্থ, ইংরেজি প্রিপজিশন এবং তার অর্থগুলো দেওয়া আছে। এখানে বলা আছে অফ মানে এর, ফর মানে জন্য, ফ্রম মানে হইতে, অন মানে উপরে, ইন মানে ভিতরে, টু মানে প্রতি, ইনটু মানেও ভিতরে, অ্যাট মানে দিকে, বিহাইন্ড মানে পিছনে, ব্যাকওয়ার্ড মানে পিছনে, উইথিন মানে সময়ের মধ্যে, উইদাউট মানে বাদে বা ছাড়া, আফটার পরে বা অনুসারে, বিফোর আগে বা সামনে, অ্যাবাউট প্রায় বা সম্পর্কে, বিসাইড তাছাড়া বা পাশাপাশি, বাই দ্বারা, পাশে, মাধ্যমে, বিটুইন দুইয়ের মধ্যে সম্পর্ক বুঝাইলে এবং অনেকের মধ্যে সম্পর্ক বুঝাইলে, ফরওয়ার্ড সামনে, অ্যাবোভ উপরে, ওভার উপরে, আপ উপরে, অ্যাজ হিসেবে, অ্যাজের আরেকটা অর্থ আছে আমরা জানি মতো, টিল মানে পর্যন্ত, আনটিল মানেও পর্যন্ত, আউট বাইরে, অ্যারাউন্ড চারিদিকে, উইথিন উইথ সাথে, অ্যাগেনস্ট বিরুদ্ধে। অর্থাৎ এই যে প্রিপোজিশনগুলোর অর্থটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা বাংলা অর্থই আমাদের অনুসর্গ। এক কথায় প্রিপোজিশনের যত বাংলা অর্থ আছে এই অর্থগুলোই যে কাজ করে অনুসর্গের মতো। অর্থাৎ প্রিপোজিশনের অর্থগুলো আমরা তো ইংরেজির জন্য পড়বই, সেক্ষেত্রে প্রিপোজিশনের অর্থগুলো যেখানেই আমরা পাবো বাংলায় সেটাই বুঝবো, এটা হচ্ছে অনুসর্গ। এরপর হচ্ছে আবেগ শব্দ। আবেগ শব্দ বলতে গেলে যা মনের ভিতরের আবেগ দিয়ে আমরা প্রকাশ করি, আবেগ, যেখানে যে কথাটা বলতে গেলে আমাদের ভিতরে তো আবেগ প্রকাশ হয়। ইস, এটা কিভাবে হলো? এই যে ইস বললাম, হায় তার কি অবস্থা, এই যে হায় এটা বললাম, আহ বাহ জিনিসটা তো খুব সুন্দর। একইভাবে আমরা যখন কাউকে ডাকবো হে বন্ধু, তা হে বন্ধু বলে যখন আমি ডাকটা দিলাম তখন কিন্তু আমার ভিতর থেকে একটা আবেগ প্রকাশ পেলো, আমার ভিতর থেকে একটা ভালোবাসার আবেগ প্রকাশ পাচ্ছে। আর যখন আবেগ প্রকাশ পাবে সেই সব শব্দই হচ্ছে আবেগ শব্দ। সাধারণভাবে আমরা অনেকে মনে করি হায়
আহ, ইস, এগুলোই হয়তো বা আবেগ না। অনেক শব্দ আছে, অনেক সম্বোধনসূচক শব্দ যা বলে আমরা ডাকি, আবেগ ডেকে ও ভাই শুনে যাও, ও ভাই বলে যখন ডাক দিলাম, ভাইকে তো আমরা অন্যদিকেও বিশ্লেষণ করতে পারি, কিন্তু এই বাক্যে ও ভাই বলে যখন আমরা ডাক দিলাম, আমার ভিতর থেকে আবেগ বের হয়ে আসছে। আর যখন আমার ভিতর দিয়ে আবেগ প্রকাশিত হয় তখন সেটা হচ্ছে আবেগ শব্দ। যেমন এই বাক্যে বলা হয়েছে, হে বন্ধু শুনে যাও, হে বন্ধু, বন্ধুকে ভালোবেসে হে বন্ধু বলে ডাক দিছি, তার নাম ধরে ডাকি নাই, তাকে ভালোবেসে তার সম্পর্ক ধরে ডাক দিয়েছি। অর্থাৎ যখন কোনো সম্পর্ক ধরে ভালোবাসার জোরে ডাক দেওয়া হয় সেটাও আবেগ পদ হতে পারে। আমরা বাঙালি, আমাদের এই জিনিসগুলো বুঝতে খুব একটা কষ্ট হবে না। আমরা দেখি যেসব কথা বলতে গেলে, কথা বলার সময় যেসব বলতে গেলে আমাদের ভিতর থেকে কোনো একটা আবেগ প্রকাশ পায়, ভালোবাসা হতে পারে, দুঃখ হতে পারে, বিস্ময় হতে পারে, যে কোনো কিছু যখন আবেগ প্রকাশ পায় তখন সেটাই হচ্ছে আবেগ শব্দ। এক কথায় আমরা দেখতে পাই যে আমাদের যে ধরনের অব্যয়গুলো আসে, এই অব্যয়গুলো চার ভাবে আসতে পারে, চার ভাবে, তিন ভাবে না, চার ভাবে আসতে পারে। কখনো কখনো এটা আসতে পারে যোজক হিসেবে, কখনো কখনো এটা আসতে পারে অনুসর্গ হিসেবে, কখনো কখনো এটা আসতে পারে আবেগ শব্দ হিসেবে, আবার কখনো কখনো সাপেক্ষ অব্যয় হিসেবে বা সাপেক্ষ পদ হিসেবে। একটা বাক্য এরকম দিয়ে আমাদের লিখে দিতে পারে যখন তখন, দুইটার নিচেই দেখা যাচ্ছে দাগ দেওয়া আছে। এবার আমি তখন কোনটা লিখবো? যখন যখন তখন থাকবে তখন আমি ওখানে লিখে দেবো সাপেক্ষ অব্যয়, যখন যিনি তিনি থাকবে আমি লিখে দেবো সাপেক্ষ সর্বনাম। অর্থাৎ জোড়ায় জোড়ায় শব্দ থাকলে তাকে সাপেক্ষ পদ বলে। আর এই সাপেক্ষ পদ যখন এটা অব্যয়ের কাজ করবে, যোজকের কাজ করবে, সেটা হচ্ছে সাপেক্ষ অব্যয় বা সাপেক্ষ যোজক। আর যখন এটা সর্বনামের হয়ে কাজ করবে তখন সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আমরা জানি যা দ্বারা কোনো কাজ করা, খাওয়া, হওয়া, যাওয়া বোঝায় তাই হচ্ছে ক্রিয়া। যেমন এখানে রানা বাড়ি যায়, রানা বাড়ি যায়, যাওয়া এটা একটা ক্রিয়া, কারণ যাওয়া একটা কাজ। এরপরে আমরা জানি যে ক্রিয়া অংশে এইচএসসি লেভেলে শুধুমাত্র ক্রিয়া দিয়ে প্রশ্ন হয় না, আরো দুটা বিষয় প্রশ্ন হয়। অনেক সময় আমাদের একটা প্যাসেজ দিয়ে দেয়, দিয়ে বলে দেয় যে অনুচ্ছেদটা থেকে মিশ্র ক্রিয়া বের করো, অথবা বলে দেয় অনুচ্ছেদটা থেকে যৌগিক ক্রিয়াগুলো খুঁজে বের করো, এরকমও বলতে পারে। অর্থাৎ আরো দুই ধরনের ক্রিয়া আসে, সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া আর যৌগিক ক্রিয়া। আজকে মিশ্র ক্রিয়া আর যৌগিক ক্রিয়া সম্পর্কে আমাদের যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয় বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। মিশ্র ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া উভয় ধরনের ক্রিয়াতেই দুইটা করে শব্দ থাকবে। অর্থাৎ মিশ্র ক্রিয়া বা যৌগিক ক্রিয়া কেউই একটা শব্দ দিয়ে তৈরি হবে না। যেমন আমি বলছি এখানে রানা বাড়ি যায়, যাওয়ার নিচে যখন দাগ দেওয়া রয়েছে, যাওয়া কিন্তু একটা শব্দ, অর্থাৎ এটা মিশ্র ক্রিয়া হতে পারে না, এটা যৌগিক ক্রিয়া হতে পারে না। মিশ্র ক্রিয়া বা যৌগিক ক্রিয়া হতে গেলে এরকম দুইটা শব্দের নিচে দাগ থাকবে, এরকম দুইটা শব্দের নিচে দাগ থাকবে। অর্থাৎ এখানে দাগ দেওয়া আছে হাত রাখো, তো হাত রাখো, হাত একটা শব্দ, রাখো একটা শব্দ, দুইটা শব্দ মিলে যখন একটা কাজ বুঝাবে তখন সেটা হয় মিশ্র ক্রিয়া, না হলে যৌগিক ক্রিয়া। এখন এটা হচ্ছে এদের সাদৃশ্য, যে দুইটা শব্দ মিলে উভয় ক্ষেত্রেই মিশ্র ক্রিয়া হোক বা যৌগিক ক্রিয়া হোক উভয় ক্ষেত্রেই শব্দ থাকবে দুইটা। এখন এদের যে পার্থক্যটা আমরা কি করে আলাদা করব, সেটা হচ্ছে যদি দুইটা শব্দের ভিতরে একটা কাজ হয়, যেমন রাখা একটা কাজ কিন্তু হাত কোনো কাজ না, হাত কোনো কাজ না, একটা কাজ হয় আর একটা কাজ না হয়, এক্ষেত্রে বলা যায় যে প্রথমটা বিশেষ্য হয় মানে কোনো নাম হয় আর পরেরটা কাজ হয়, তাহলে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। আর যদি দুইটা শব্দের ভিতরে দুইটাই কাজ হয়, দুইটাই ক্রিয়া হয়, কিন্তু দুইটা ক্রিয়া দ্বারা আলাদা আলাদা দুইটা কাজ বুঝায় না, যেমন আমি বলি এটা ফেলে দাও, একবার ফেলবো একবার দিব, জিনিসটা কিন্তু এমন না। এটা ফেলে দাও অর্থাৎ ফেলে দিব মানে কাজটা একবারে হবে, ফেলে দিয়ে দিব, কিন্তু শব্দটা আছে ফেলে, ফেলানো একটা কাজ, দাও দেওয়াও একটা কাজ। তো দুইটা শব্দ মিলে দুইটাই আলাদা আলাদা কাজ, কিন্তু এখানে কাজ করা বোঝাচ্ছে একটা। যদি দুইটা আলাদা আলাদা ক্রিয়া একসাথে বসে একটা কাজ বুঝায় সেক্ষেত্রে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। আমরা যদি আরেকটু ভাবে বলি তাহলে হচ্ছে যখন দুইটা শব্দের নিচে দাগ থাকবে আমরা দেখব দুইটাই ক্রিয়া কিনা। দুইটা শব্দই যেমন ক্রিয়া হয়, কাজ হয়, আলাদা আলাদা করে কাজ বুঝায়, সেই দুইটা শব্দ হচ্ছে যৌগিক ক্রিয়া। আর দুইটা শব্দের একটা দ্বারা কাজ বুঝাবে আর একটা দ্বারা নাম বুঝাবে, প্রথমটা দ্বারা নাম বুঝাবে দ্বিতীয়টা দ্বারা কাজ বুঝাবে, সেক্ষেত্রে এটাকে বলা হয় মিশ্র ক্রিয়া। সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই বড় ভিডিওটা দেখার জন্য। আমাদের আজকে উত্তর দেওয়ার কথা ছিল, আমি পর্বের প্রথমেই বলে নিয়েছিলাম
যে আমাদের গত পর্বের প্রশ্নের উত্তর অবশ্যই আজকে দিয়ে দিব এবং আজকে নতুন প্রশ্নটাও বলে দিব। আপনারা চেষ্টা করবেন উত্তরটা দিতে পারলে আগামী ক্লাসে আবার সেটার উত্তর বলে দিব। যাই হোক, আমাদের গতকালকের প্রশ্নটা ছিল কি এমন যা সকলেরই থাকা উচিত কিন্তু কেউ পেতে চায় না? উত্তরটা হচ্ছে লজ্জা। চিন্তা করে দেখেন, আমাদের সবার লজ্জা থাকা উচিত, কিন্তু আমরা কেউ কিন্তু কোনো অবস্থাতে কারো কাছ থেকে লজ্জা পেতে চাই না। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, টাইগার এবং বাঘের ভিতরে পার্থক্য কি? টাইগার এবং বাঘের ভিতরে পার্থক্য কি? আপনারা আশা করি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং যারা উত্তর দিবেন অবশ্যই তারা সাথে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, কারণ আপনাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।